দুর্গাপূজায় কুমিল্লার পর সহিংসতা ছড়ায় দেশের অন্তত 15টি জেলায়। প্রশাসন তৎপর না থাকায় দ্রুত সটকে পড়ে অপরাধীরা। তারা বারবার ডিসিকে, এসপিকে, ওসিকে, ইউএনওকে, উপজেলা চেয়ারম্যানকে, পৌর মেয়রকে, এমপিকে সবাইকে বারবার জানাইছে, আকুতি জানাইছে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ আগায় আসে না। আমাদের দেশের লোক ধর্মভীরু, কিন্তু ধর্ম অন্ধ নয়। আমরা জঙ্গি সন্ত্রাসকে আমরা কোনোদিন স্থান দেই নেই, আমরা প্রমাণের অপেক্ষায় আছি। এ নিয়ে কাদা ছোড়াছুড়িতেই ব্যস্ত দেশের প্রধান দুই রাজনৈতিক দল। সব সাম্প্রদায়িক শক্তি অনেক নামে আছে, সবার কিন্তু ঠিকানা একটা, সেটা হচ্ছে বিয়ে। বরাবরই এই কাজটা তারা করে আসে। যখনই কোনো ঘটনা ঘটে সেই ঘটনায় তারা বিএনপিকে জুড়ে যাওয়ার চেষ্টা করে, অথচ এই কাজটা তারাই করে। সাম্প্রদায়িক সহিংসতা সমর্থন করে না ইসলামও। তুমি যদি মুসলমান হও, তোমার রোজা আর হিন্দুর পূজা একসাথে চলবে, তুমি তাকে অত্যাচার করতে পারো না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1.5 বছর পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। প্রথমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিল 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র। রাজধানীর 30টি স্থান হটস্পট। হিমশিম অবস্থা পুলিশের। শুষ্ক মৌসুমেই সড়কে পানি, খানাখন্দ, বেহাল দশা রাজধানীর নতুন ওয়ার্ডগুলোর। সিটি কর্পোরেশনের বাসিন্দা হলেও নেই নাগরিক সুবিধা, জনপ্রতিনিধিদের উদাসীনতায় ক্ষোভ। এবং স্বপ্নের টি-20 বিশ্বকাপ মিশন শুরু আজ। ওমানে রাতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টিকিটের জন্য প্রবাসীদের হাহাকার। দুর্গাপূজায় কুমিল্লার পর সহিংসতা ছড়ায় দেশের অন্তত 15টি জেলায়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন তৎপর না থাকায় সহিংসতা ঘটিয়ে দ্রুত গা ঢাকা দিয়েছে অপরাধীরা। এসব সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে পুলিশ প্রশাসনের গাফিলতি দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, কুমিল্লার ঘটনার পর তৎপর হলে প্রতিরোধ করা যেত অন্যান্য পূজা মণ্ডপে হামলা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বলছেন, জবাবদিহির আওতায় আনতে হবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের। আফজাল হোসেনের রিপোর্ট। রামু থেকে কুমিল্লা, ছোট ঘটনাকে ঢাল হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়েছে সুবিধালোভী অন্ধকারের একটি গোষ্ঠী। একটি বাদে কোনো ঘটনাতেই মূল হোতাদের চিহ্নিত করতে পারেনি পুলিশ প্রশাসন। বারবার প্রশ্ন উঠেছে তাদের ভূমিকা নিয়ে। এবারের দুর্গাপূজায় কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার পর দেশের অন্তত 15টি জেলায় ছড়িয়ে পড়ে সহিংসতা। কুমিল্লার ঘটনার দুদিন পরেও অনেক মণ্ডপে ছিল না পুলিশের উপস্থিতি, আর এই সুযোগে সহিংসতা ঘটিয়ে সটকে পড়েছে অপরাধীরা। ডেকেও মেলেনি পুলিশের সাড়া, এমন অভিযোগ উঠেছে কোথাও কোথাও। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্যমতে সারা দেশে 100-র মতো পূজা মণ্ডপে হামলা হয়েছে। এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিকে দুষছেন সাধারণ মানুষ। তারা বারবার ডিসিকে, এসপিকে, ওসিকে, ইউএনওকে, উপজেলা চেয়ারম্যানকে, পৌর মেয়রকে, এমপিকে সবাইকে বারবার জানাইছে, আকুতি জানাইছে তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ আগায় আসে না। ভিডিও ফুটেজগুলো এখন পরবর্তীতে দেখছি, সেখানে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম নিষ্ক্রিয়তা। এই বিষয়টি আমাদের নাগরিক জীবনকে, আমাদেরকে উদ্বিগ্ন করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন, বারবার সতর্ক করার পরও সাম্প্রদায়িক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন। প্রোঅ্যাক্টিভ হয়ে আগে থেকে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা কিন্তু দেখা যায় না। প্রশাসন প্রাথমিকভাবে যখনই ঘটনার সূত্রপাত হয় সেটাকে যদি শক্তভাবে হাতে নিতেন, তাহলে এটি এই পর্যায়ে যেতে পারে না। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়া তোলপাড় করবে, ভাঙচুর করবে, সব কিছু তছনছ করবে, এই দায়িত্ব প্রশাসনকে নিতেই হবে। যেসব জেলায় সহিংসতা হয়েছে ওইসব জেলার পুলিশ ও গোয়েন্দার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। তাদের প্রত্যেকটা ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত, যে তারা কোনো অ্যাডভান্স সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছিল কিনা। আর না নিয়ে থাকে তাহলে তো সংশ্লিষ্ট অফিসারদেরকে জবাবদিহিতে আনতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র যে কোনো মূল্যে রুখতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিদেশে বসে কেউ কলকাঠি নাড়ছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার পর থেকেই এটিকে ইস্যু করে পাল্টাপাল্টি দোষারোপ আর কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপি। গত কয়েকদিনে কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সব ঘটনা নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দেশকে হস্তশীল করতেই উদ্দেশ্যমূলকভাবে পূজা মণ্ডপে হামলা চালানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খতিয়ে দেখা হচ্ছে সবকিছুই। উদ্দেশ্য প্রণোদিত একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য, আমাদের যে একটা সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেটাকে বিনষ্ট করার জন্য এই ঘটনাটি ঘটিয়েছে। দেশের বাইরের থেকে কলকাঠি কেউ নাড়ছে কিনা সেগুলো আমাদের তদন্তে বেড়ে আসবে। কুমিল্লার ব্যাপারে আমরা 2-3 জন গ্রেপ্তার করেছি সন্দেহভাজন। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। এতে বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর নীরব দর্শকের ভূমিকা পালন করা এমনটি ঘটেছে। সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতার কারণে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে গোটা বিষয়টাতে, যে সরকারের মদতপুষ্ট হয়েই এই ঘটনাগুলো ঘটেছে। এদিকে রাজধানীতে আয়োজিত একটা অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুরো ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন। বিএনপির কাঁধেই ভর করে সব সাম্প্রদায়িক অপশক্তি মাথা ছেড়ে দিয়ে ওঠে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অনেকে বলেন জামাত বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি আপনাদের বলতে চাই, জামাত আর বিএনপি ভেতরে ভেতরে যে মধুর প্রীতি, এ বন্ধন কোনোদিনও ছিন্ন হবে না। আসলে তলে তলে এরা সক্রিয়, সুযোগ পেলেই সবল মারবে। আগামী ভোটে বিএনপির পরাজয় হবে জেনে হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদের ডালপালা আজকে অনেক দূর চলে গেছে। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশব্যাপী ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে ভাঙচুর ও তাণ্ডব চালানোর বিরোধিতা করেছেন আলেম সমাজ। প্রকৃত ইসলাম কখনো সংখ্যালঘুদের উপর নির্যাতন সমর্থন করে না বলে মত তাদের। উত্তেজিত না হয়ে সবাইকে কোরআন হাদিসের আলোকে শান্তির পথ অনুসরণ করার আহ্বান আলেম ওলামাদের। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। সদ্য শেষ হওয়া শারদীয় দুর্গোৎসবে দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের ওপর ঘটেছে নির্যাতন, মণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা। ইসলাম রক্ষার নামে এইসব তাণ্ডব চালানোর ক্ষেত্রে কোথাও কোথাও থেকে উস্কানিমূলক বার্তা আসলেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এখনও কাজ করে যাচ্ছেন অনেক ইসলামী চিন্তাবিদ। নিজেদের বক্তব্যে তুলে ধরছেন ইসলামের সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী, বলছেন সহনশীলতা এবং ভ্রাতৃত্বের কথা। যে সামাজিক মাধ্যমে কিছু সুবিধালোভী মানুষ ছড়াচ্ছেন সহিংসতার কথা, সেই মাধ্যমেই এসব ধর্মীয় বক্তারা তুলে ধরছেন শান্তির বার্তা। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ইসলামের আচরণ সম্পর্কে কুরআন হাদিসের আলোকে ব্যাখ্যা দিয়েছেন অনেক ওলামা। তুমি যদি মুসলমান হও, তোমার রোজা আর হিন্দুর পূজা একসাথে চলবে, তুমি তাকে অত্যাচার করতে পারো না। তোমার মসজিদ তোমার কাছে যেরকম সম্মানী পবিত্র, একজন হিন্দুর কাছে তার মন্দির, একজন খ্রিস্টানের কাছে তার চার্চ অনুরূপ ভাবে পবিত্র। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, হাদিসের ভিতরে বিশ্বনবী বলেছেন, কোন তাদের প্রতিমা, কোন মূর্তি, কোনো কিছুকে ব্যঙ্গ করা, টিটকারি করা, এ নিয়ে ফেসবুকিং করা, পোস্ট করা, গ্রুপিং করা, খবরদার মুসলমানরা এটা করতে পারবে না। এটা আল্লাহর নিষেধ। কুরআন অবমাননা হয়ে থাকলেও যেই ব্যক্তি এই কাজ করেছেন কেবল সেই এর শাস্তির প্রাপ্য, কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয় বলেও ওয়াজে বলছেন বক্তারা। কুমিল্লাতে মূর্তির পায়ে কোরআন যে রাখলো, সে অপরাধী, তাকে ধরা হবে, খোঁজা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এই অপরাধের কারণে পৃথিবীর কোথাও কোনো হিন্দুদের গায়ে হাত দেওয়া মুসলমানের জন্য জায়েজ নাই, এটা হারাম। মিছিল করতে দেয় সামনে মন্দির পায়া, ভাঙ মন্দির। ইসলামকে অনুমতি দিয়েছে? এই মন্দিরওয়ালাকে দোষ করছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করবে, তোমাকে বাধা দিতে অধিকার কে দিয়েছে? কোনো উস্কানিতে গানা ভাসিয়ে প্রকৃত ইসলাম অনুসরণ করলেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় থাকবে বলেও মনে করছেন এই ইসলামী চিন্তাবিদরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। জো বাইডেনের পরিবারে এলো নতুন সদস্য। চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন 2 শাবকের জন্ম দিয়েছে বাঘিনী জয়া। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো সশরীরে ক্লাস ও পরীক্ষা।
প্রাণের ক্যাম্পাস আগের চেহারায় ফিরতে শুরু করায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে করোনার কারণে একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়ার তাড়না ছিল সবার মধ্যে। বিশ্ববিদ্যালয় উপাচার্য জানালেন, ছুটি কমিয়ে পরিবর্তন আনা হবে একাডেমিক ক্যালেন্ডারে। করোনার কারণে প্রায় ১.৫ বছর বিরতির পর আপন রূপে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠেছে কলাভবন থেকে শুরু করে কার্জন হল। সশরীরে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাসের শেষ নেই শিক্ষার্থীদের। প্রায় ১.৫ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে এবং আমাদের ক্লাস শুরু হয়েছে, এজন্য আমরা খুবই আনন্দিত। স্টুডেন্টদের পেয়ে বা শিক্ষার্থীদের পেয়ে, বন্ধুদের পেয়ে আমাদের অনেক ভালো লেগেছে। কারণ হচ্ছে এতদিন পর আমরা অনেক দূরে ছিলাম, এক একজন অন্য জায়গায় ছিলাম। তো এতদিন পর আসার পরে তো আগের সেই পরিবেশটা, আগের সেই অনুভূতিটা আর কি ফিরে এসেছে। স্বস্তি থাকলেও করোনার কারণে যে ক্ষতি হয়েছে তা নিয়ে শঙ্কা রয়েছে অনেক শিক্ষার্থীর মাঝে। ইউনিভার্সিটি আমাদের একটা ফ্যামিলি, তো ফ্যামিলিতে অনেকদিন পরে আসছি, আসার পর অনেক ভালো লাগছে। কারণ বন্ধু বান্ধব, টিচার সবার সাথে দেখা হয়েছে, অনেক আনন্দ উচ্ছ্বাস। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের ক্লাসরুমে পেয়ে আনন্দিত শিক্ষকরাও। আজকে আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা ক্যাম্পাসে ফিরে পেয়েছি, আমরা সবাই খুব খুশি, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। আমরা আনন্দের উচ্ছ্বাসে আজকে এতই আপ্লুত ছিলাম, আমরা কিন্তু আজকে খুব বেশি ফর্মাল ক্লাস আমরা নিতে পারি নাই। ক্লাসে অংশগ্রহণকারীদের শতভাগ টিকার আওতায় এসেছে জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, ছুটির সংখ্যা কমানোর পাশাপাশি বন্ধের দিনগুলোতে ক্লাস পরীক্ষা নিয়ে ১ বছরের মধ্যেই একাডেমিক ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। বিভাগের 3টি ক্লাস দেখলাম এবং এই সকল শিক্ষার্থীরা সবাই ভ্যাকসিনেটেড। ছেলেমেয়েরাও খুব উচ্ছ্বসিত তারা আজকের ক্লাসে যোগদান করতে পেরে। আমরা চাচ্ছি যে যাতে শিক্ষার্থীদের সময়টুকু যে ক্ষেপণ হয়েছে, নষ্ট হয়েছে, সেই সময়টুকু যেন আমরা পুনরুদ্ধার করতে পারি। আমরা আশা করছি, ইতিমধ্যে একাডেমিক কাউন্সিলও প্রত্যাশা করেছে যে আমাদের কাছে যে তথ্য উপাত্ত আছে তাতে আমরা 1 বছরের মধ্যে অনেকগুলো জায়গা থেকেই বেরিয়ে আসতে সক্ষম হব। এর আগে অন্তত 1 ডোজ কোভিড টিকা দেওয়ার শর্তে গত 5ই অক্টোবর ও 10ই অক্টোবর 2 দফায় হলে ওঠেন শিক্ষার্থীরা। 1.5 বছর পর সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয় আবারও প্রাণ ফিরে পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনার কারণে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির, জানেন যে দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু শিক্ষার্থীরা আজকের যে শ্রেণিক কার্যক্রম সেটি কিন্তু তারা শেষ করে ফেলেছেন, অর্থাৎ ক্লাস এবং পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি কিন্তু ইতিমধ্যেই শেষ করেছেন। কিন্তু শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো একটি পরিবারের মতো। সেক্ষেত্রে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করা, পাশাপাশি তারা যে আড্ডায় মেতে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণে, সেইগুলোতে কিন্তু তারা এখন ক্লাসের পর আড্ডায় মেতে উঠেছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক যে বটতলা রয়েছে, সেই বটতলায় কিন্তু শিক্ষার্থীরা ক্লাসের পর চিরাচরিত যে রূপ ছিল করোনার আগে, সেইভাবেই কিন্তু বটতলায় আড্ডায় মেতে উঠেছেন শিক্ষার্থীরা তাদের যে দীর্ঘদিনের যে গ্যাপ রয়েছে সহপাঠীদের সঙ্গে যোগাযোগ না হওয়ার কারণে, সেটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের আক্ষেপ বা সেটি নিয়ে তাদের মধ্যে এক ধরনের থাকলেও কিন্তু তারা এখন বলছেন যে দীর্ঘদিন পর তারা তাদের সহপাঠীদের ফিরে পেয়েছেন, পাশাপাশি তারা তাদের শিক্ষকদেরকেও কিন্তু ফিরে পেয়েছেন। সুতরাং সেই উচ্ছ্বাসটুকু ভাগাভাগি করার জন্য কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে আড্ডার জায়গাগুলো রয়েছে, সেই আড্ডার জায়গাগুলোতে ইতিমধ্যেই সমাবেত হয়েছেন। শুধু শিক্ষার্থীরা নয়, শিক্ষকরাও কিন্তু উচ্ছ্বসিত। শিক্ষকরা বলছেন তাদের যে শিক্ষক সত্তা সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে ঘিরেই। সুতরাং সেই শিক্ষার্থীরা যেহেতু ক্লাসে এসেছেন, সুতরাং শিক্ষকদের মধ্যেও এক ধরনের আনন্দ রয়েছে। পাশাপাশি যে সংখ্যাটি রয়েছে শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক ক্ষতি নিয়ে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বারবারই কিন্তু আশ্বস্ত করা হচ্ছে যে একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন এনে সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়া হবে। তবে শিক্ষার্থীরা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি যথাযথ পরিকল্পনা করে তাহলে তাদের সেই ক্ষতি পুষিয়ে আনা সম্ভব। অর্থাৎ যারা চতুর্থ বর্ষ বা মাস্টার্সে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি চাকরির পরীক্ষাও মিস করেছেন। সুতরাং সেই ক্ষতিগুলো যেন পোষানোর জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটি এখন তাদের প্রধান প্রত্যাশা এবং প্রধান
দাবি হয়ে দাঁড়িয়েছে, শিক্ষার্থীরা সেটাই বলছেন। পাশাপাশি শুধু এই কলা ভবন নয়, কার্জন হল থেকে শুরু করে ব্যবসায় শিক্ষা অনুষদ, এমনকি অন্যান্য অনুষদের শিক্ষার্থীরাও কিন্তু তাদের যে সকল জায়গায় তারা সাধারণত আড্ডায় মেতে ওঠেন, তারা কিন্তু এখন সেই সকল জায়গায় আড্ডায় মেতে উঠেছেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সশরীরে ক্লাস পরীক্ষা শুরুর দিনের সর্বশেষ খবরাখবর। দীর্ঘ বিরতি ও প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে শুরু হয়েছে ক্লাস ও পরীক্ষা। এ নিয়ে আমাদেরকে বিস্তারিত খবর জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী শাকিল আহমেদ। এদিকে দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই প্রক্রিয়ার যাত্রা শুরু। নিজ নিজ জেলায় পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়ার আলোচনা চলছিল বেশ কয়েক বছর ধরেই। অবশেষে চালু হলো সেই প্রক্রিয়া। রোববার সারা দেশে একযোগে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ করে। এই উপলক্ষে ক্যাম্পাসগুলো ছিল শিক্ষার্থী আর অভিভাবকদের পদচারণায় মুখর। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা জানালেন প্রথমবার এই পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতার কথা। ভালো, না হলে তো আমাদের জায়গায় জায়গায় যেতে হতো, এটা আমাদের বিভাগের মধ্যে দিতে পারতেছি। আমি মনে করি ভালো, যেহেতু সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বারবার পরীক্ষা দেওয়ার চেয়ে এটা সুন্দর একটা অবস্থা, যেটা ছাত্রদের জন্য গার্জিয়ানদের জন্য একটা ভালো একটা ব্যবস্থা। এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াতের ভোগান্তি না থাকায় এই পদ্ধতিকে স্বাগত জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা হয়েছে মোটামুটি, তবে যে ম্যাথে যে সময় 36 সেকেন্ড মাত্র, কিন্তু অঙ্কগুলো আসলে বুঝতেই অনেক সময় চলে গেছে। পরীক্ষাটা অনেক ভালো হয়েছে, তাছাড়া প্রশ্নের মানও খুব ভালো ছিল। আর আসলে পরীক্ষাটা খুব আমরা সবসময় পরীক্ষা নিতে উৎসুক ছিলাম। খুব ভালো লাগছে, অনেকদিন পর, মানে প্রায় 1.5 বছর অপেক্ষা করার পর পরীক্ষাটা হয়েছে। তবে কেন্দ্র নির্বাচন সংক্রান্ত জটিলতায় ভোগান্তিতে পড়তে হয় অনেককে। যেহেতু আমি কুমিল্লাতে থাকি, তো আমি আশা করছিলাম হয়তো কুমিল্লা ইউনিভার্সিটি ওর সর্বোচ্চ হলে এনএসটিউতে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে পড়বে, কিন্তু দেখা গেল যে কোথায় কার কথা কে রাখে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীদের আসন বিন্যাস সহ পরীক্ষা সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশের ইতিহাসে একটা নতুন ইতিহাস তৈরি হলো, কারণ দীর্ঘদিনের দেশবাসীর সকলের প্রত্যাশা ছিল যে ছেলে মেয়েদের হয়রানি কেমনে বন্ধ করা যায়, অভিভাবকদের হয়রানি কেমনে বন্ধ করা যায়, কীভাবে তারা একটা পরীক্ষা দিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। ওই জিনিসটা এইবার বাস্তবে রূপ নিল। মাত্র একটা পরীক্ষা, আজকে যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী শিক্ষার্থী, তারা একটা মাত্র পরীক্ষা দিয়ে তারা 20টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু যোগ্যতা অর্জন করলো। গুচ্ছ পদ্ধতিতে লিখিত পরীক্ষা না থাকায় 100 নম্বরের পুরোটাই ছিল এমসিকিউ। সিদ্ধান্ত অনুযায়ী 3টি বিভাগেই ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানি, নেদারল্যান্ডস ও নেপালের রাষ্ট্রদূত। সকালে গণভবনে একে একে এই 3 রাষ্ট্রদূত দেখা করেছেন সরকার প্রধানের সঙ্গে। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যাচিম ট্রোস্টার। এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন তারা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যান গ্যারার্ড ভ্যান লিওন। সবশেষ শেখ হাসিনার সঙ্গে কথা বলেন নেপালের রাষ্ট্রদূত বংশীধর মিশ্র। এ সময় বাংলাদেশের সঙ্গে দেশগুলোর দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশ ফেরত যাত্রীদের টার্গেট করে বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্র। কখনো চেতনানাশক কিছু খাইয়ে, কখনো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নেয় তারা। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এক নাগরিকের মালামাল লুটের মামলায় 3 জনকে গ্রেফতারের পর গোয়েন্দারা বলছে চলতি বছরেই চক্রটি শতাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। গেল 5 অক্টোবর দেশে ফেরেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওমর শরীফ। বিমানবন্দর থেকে বেরিয়ে বাস কাউন্টারে গেলে দুজন নিজেদেরকে তার নিজ জেলা নাটোরের বলে একসাথে বাড়ি ফেরার প্রস্তাব দেয়। রাজি হলে ওই 2 ব্যক্তি বাসের টিকিট কাটার ব্যবস্থা করে। গাড়ি সিরাজগঞ্জের ফুড ভিলেজে পৌঁছালে ডাব খেতে দেয় তারা, তাতেই বাধে বিপত্তি। অজ্ঞান হয়ে গেলে সর্বস্ব লুটে পালিয়ে যায় দুজন। অনেক টাকা ছিল, 2.5 লক্ষ টাকার মতো টাকা ছিল, যেটা আমি যে ওইখানে ভাঙাইছি আর কি এয়ারপোর্টে। তারপরে আমার অনেক কাপড় চোপড় ছিল ওখানে। তারপরে এছাড়াও আরও অনেক জিনিস ছিল। মোবাইল ফোন, আমার মোবাইল ফোন ছিল, যে মোবাইল ফোনটা আমি ব্রিটিশ থেকে আনছি আর কি। তারপরে আমি সমস্ত কিছু লস করি।
এর আগের মাসে মিশর প্রবাসী এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন। ধারালো অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকেও ছিনিয়ে নেওয়া হয়েছিল টাকাসহ মূল্যবান সামগ্রী। সিসিটিভির ফুটেজ ও প্রযুক্তি সহায়তায় শনাক্ত করা হয় আসামিদের। বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। পুলিশ বলছে এটি একটি পেশাদার অপরাধী চক্র। একাধারে ডাকাতি, ছিনতাই এবং অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় তারা। এ চক্রের প্রধান আপেল হাজি হওয়ায় সে সহজেই টার্গেটকে নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে। প্রচুর সংখ্যক এই ধরনের ঘটনা ঘটেছে। তাদের মূল উদ্দেশ্য হলো প্রবাসীদেরকে টার্গেট করে এবং তারা অপরাধটা করে ঢাকার বাইরে নিয়ে, ঢাকাতে তারা শুরু করে অপরাধ প্রক্রিয়া এবং বাইরে নিয়ে কাজটি শেষ করে যাতে পুলিশকে এড়িয়ে তারা কাজ কি করে। গোয়েন্দারা বলছেন বিমানবন্দরে ওত পেতে থাকা চক্রটির প্রধান টার্গেট বিদেশ ফেরতরা। চলতি বছরেই 100-র বেশি ছিনতাইয়ের কথা স্বীকার করেছে তারা। যে মূল হোতা মাসুদুল হক, তার নিকট হতে জানা যায় প্রায় 46 লক্ষ টাকার মালামাল ইতিমধ্যে গত 1 বছরে তারা তাদের টিম লুণ্ঠন করে নিয়ে যায় এবং তারা নিজেদের মধ্যে ভাগ-বটোয়ারা করে। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার ক্ষেত্রে প্রবাসীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 30টি স্থানকে ছিনতাইয়ের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। মধ্যরাত থেকে ভোর কিংবা দিনে দুপুরে অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। মার্জিয়া মুমুর রিপোর্ট। ধারালো ছুরি দিয়ে একটা ঘা দিছে আর কি, খুব ব্যথা ছিল। এরপর আমি সেন্সলেস হয়ে ফুটপাথ থেকে রাস্তায় পড়ে যাই। ছিনতাইকারীদের ছুরির আঘাতে গুরুতর আহত ঢাকা কলেজের মাস্টার্স পড়ুয়া রায়হান জানাচ্ছিলেন বিভীষিকাময় সেই দিনটির কথা। পথচারীদের সহায়তায় সেদিন প্রাণে বাঁচলেও আজও বয়ে বেড়াচ্ছেন শরীরের ক্ষত। 7-8 জন ছেলে আর কি, কিশোর বয়সে। ওরা আমার আয়সা ধরছে, সব কয়জন ধরছে। ধরবার তোর কাছে যা আছে, এবার বলতেছিল যে তোর কাছে যা আছে সবগুলো দিয়ে দে আমাদেরকে। নগরীতে প্রায় প্রতিদিনই মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে একটি সংঘবদ্ধ চক্র, যাদের কাছে থাকে ছুরি, চাপাতি সহ ধারালো অস্ত্র। ফুটপাত, গলি কিংবা ফ্লাইওভার, নিত্য নতুন কৌশলে সাধারণ মানুষকে আক্রমণ করছে অপরাধীরা। গত 3 বছরে ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন 36 জন। হানি ফ্লাইওভার দিয়ে বাইক দিয়ে যাওয়ার সময় তাকে ফ্লাইওভারের উপর কিছু সন্ত্রাসী ছিনতাইকারীরা তাকে আটকায় এবং তাকে গলায় ছুরি দিয়ে টান দিয়ে তার কাছ থেকে যা ছিল সব কিছু নিয়ে যায়। এই সমস্যাটা লাইফ রিস্কের পর্যায়ে চলে যায়, আর বেশিরভাগ ওরা মেয়েদেরকেই বেশি অ্যাট্রাক্টটা করে। হয় দিয়ে দিতে হবে, আর যদি কিছু করেন হচ্ছে ছুরি নিয়ে আসবে, হয়তো আপনাকে ছুরি দিয়ে আঘাত করে ওরা চলে যাবে। পল্টনের ভিতরের যেই রোডগুলো, সেগুলোতে সন্ধ্যা 7টা থেকেই লাইট টোটালি অফ হয়ে যায়। নিরাপত্তা কর্মীরা আরও বেশি করে তাদের সিকিউরিটিটা বাড়িয়ে দেয় আমাদের জন্য, তাহলে হয়তো বা আমরা আরও বেশি ভালোভাবে চলাফেরা করতে পারবো। ঢাকার সিএমএম আদালতে মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে গত 10 বছরে শাহবাগ, রমনা, মতিঝিল, বাড্ডা, যাত্রাবাড়ি, ডেমরা সহ 15টি থানা এলাকায় ছিনতাই হয়েছে সবচেয়ে বেশি। আর 30টি স্থানকে ছিনতাইয়ের হটস্পট হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের পুলিশ টহল জোরদার করা হচ্ছে, বিশেষ করে আমাদের গোয়েন্দা পুলিশ বিভিন্ন জায়গাগুলিতে টহল আছে। আমি মনে করি যে আমরা এটার বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাব এবং যে মামলাগুলি হয়েছে সেই মামলাগুলি আমরা তদারকি করে এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভুক্তভোগী ও নগরবাসীর অভিযোগ, বেশিরভাগ সড়ক ও গলিতে আলোর ব্যবস্থা নেই। প্রধান সড়কের সিসিটিভি ক্যামেরাও অচল। ছিনতাই প্রবণ স্পটগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও আলাদা টহলের দাবি বাসিন্দাদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাবমেরিন কেবলের মাধ্যমে শীঘ্রই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলাসহ 16টি চরের 40,000 গ্রাহক। ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে চর কুকরিমুকরি সহ সাগরকুলের চরগুলো। আগামী ডিসেম্বরের মধ্যে 100% বিদ্যুতায়নের আওতায় আসবে পুরো জেলা। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে জাতীয় গ্রিড লাইন যুক্ত হয়েছে সাগর তীরের চর কুকরিমুকরির ম্যানগ্রোভ বাগানের পাশের উপকেন্দ্রে। সেখান থেকে সবুজ বাগানের বুক চিরে বিদ্যুতের খাম্বাগুলো চলে গেছে হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ গ্রাহকের বাড়ি বাড়ি।
কুকরির মতো উপকূলের 8টি ইউনিয়নের প্রায় 10,000 গ্রাহক ইতোমধ্যে সংযোগ নিয়েছেন। নদী ক্রসিংয়ে 5টি স্পটে সাবমেরিন কেবল স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। বাকি 2টি স্থানে সাবমেরিন কেবলের কাজ শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বরের মধ্যে দ্বীপ জেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা একদিন কল্পনা করিনি যে এই দেশে কারেন্ট আসবে। কলকারখানা বা গার্মেন্টস বা ফ্যাক্টরি যে যা করে ওটা করতে পারবে এমন কারেন্ট দিয়া। সাবমেরিন কেবলের সংযোগের মাধ্যমে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে উন্নয়ন ও আলোর পথে এগিয়ে চলেছে। অন্ধকার যুগ থেকে আমরা পরিত্রাণ পেয়ে আমরা আলোকিত কুকরিমুখী আমরা পেয়েছি। অর্থনৈতিক দিক থেকে এই অফগ্রিড এলাকায় মানে ব্যাপক উন্নতি হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির 337 কোটি টাকার এই প্রকল্পটির কাজ আগামী ডিসেম্বরে শেষ হবে। আর সাবমেরিন কেবলে সংযোগ দেওয়া সম্ভব না হয় হাজীপুর, ঢালচর ও চরনিজামের 1350 জন গ্রাহককে সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। সময় সংবাদ, ভোলা। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও ভারতের কারণে সংকটে পড়তে হচ্ছে বলে মনে করছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দুপুরে বিনিয়োগ সম্মেলন নিয়ে ডিসিসিআই এর সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইকারি বাজারে কোনোভাবেই কেজি প্রতি পেঁয়াজের দর 55 টাকার বেশি হতে পারে না। ভারত যখন বন্ধ করে দেয় তখনই আমাদের প্রভাবটা পড়ে। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাচ্ছে, তারপরও কোনো জিনিস তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেটা আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পায়, সেটাও কিন্তু আপনাদের বিবেচনায় আনতে হবে। এটা লজিক্যাল না। আমরা মনে করি শ্যামবাজার থেকে 10-12 টাকা বৃদ্ধির মধ্যেই সারা বিক্রি হওয়া উচিত। দূরত্ব বিবেচনা করে আরও 2-3 টাকা, এটা কোনো অবস্থাতেই 55 টাকার বেশি হওয়া উচিত না। যদি আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রিয় দলের খেলা দেখার তর সইছে না মাস্কাটে থাকা বাংলাদেশিদের। 20 ওভারের বিশ্বকাপে টাইগারদের অতীত রেকর্ড ভালো না হলেও সেই ইতিহাস এবার বদলাবে। প্রথম রাউন্ডের বাধা টপকে দল শিরোপা লড়াইয়ে থাকবে এমন স্বপ্ন দেখছেন ওমানের বাংলাদেশি সমর্থকরা। মাস্কাট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ওমান প্রথমবারের মতো হয়েছে বিশ্বকাপের আয়োজক। আইসিসির পূর্ণ সদস্য না হয়েও এই মর্যাদা তারা পেয়েছে। কিন্তু ওমানের পথঘাট দেখে বোঝার উপায় নেই ওমানে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী মাস্কাটের কোথাও চোখে পড়বে না বিশ্বকাপের কোনো ব্যানার কিংবা পোস্টার। বিশ্বকাপ ঘিরে মাস্কাটের আয়োজন সীমাবদ্ধ শুধু আল আমেরাত স্টেডিয়ামে। মাস্কাটের স্থানীয় অনেক বাসিন্দা জানেনই না তাদের দেশ বিশ্বকাপের আয়োজক। বলা যায় বিশ্বকাপের উচ্ছ্বাসটা শুধু এখানকার বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ। ওমানে প্রায় 5 লাখেরও বেশি বাংলাদেশির বাস, অথচ ওমান একাডেমি মাঠের দর্শক ধারণ ক্ষমতা মাত্র 3000। তাই চারিদিকে টিকিটের জন্য হাহাকার। তারপরও যারা টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে রাজ্যের আনন্দ। প্রত্যাশা মাহমুদুল্লাহর দল বিশ্বকাপে এনে দেবে আরো অনেক বড় উৎসবের উপলক্ষ। আমরা অনেক আনন্দিত যে আমাদের বাংলাদেশ এখানে খেলবে, আমরা লাইভ খেলা দেখতে পারবো এবং কি আমরা চাই 3টা থেকে 3টা জয় নিয়ে আমাদের বিশ্বকাপে বাছাই করবে উঠুক এবং কি আমাদের সেমিফাইনাল না ফাইনাল পর্যন্ত আমাদের বাংলাদেশ খেলবে, এই প্রত্যাশা আমরা করতে। এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইমের মতো। এটা ওমানের জন্য যেমন একটা সাকসেসফুল ইভেন্ট হওয়ার প্ল্যান ওরা করছে, ঠিক তেমনি আমরা চাইবো যে আমাদের প্লেয়াররা যাতে একটু ভালো করার চেষ্টা করে বা ভালো করবে ইনশাল্লাহ। 24 ঘন্টা মধ্যে টিকিট শেষ হয়ে গেছে গা, তারপর কষ্ট কইরা 19 তারিখের টিকিট পাইছি। আমরা প্রায় 25 জন একসাথে আসবো। এক বুক স্বপ্ন নিয়ে সমর্থকরা মাঠে আসবেন প্রিয় দলকে সমর্থন দিতে। এই ভালোবাসার প্রতিদান দিতে বাকি কাজটা করতে হবে সাকিব মুশফিকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, মাস্কাট, ওমান। দুপুরের সময় আরও থাকছে অব্যাহত ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে ভারতের কেরালায় মৃতের সংখ্যা বেড়ে 15। নিখোঁজ বেশ কয়েকজন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। যাতায়াতের সড়ক নেই, রাস্তায় নেই বাতি, উধাও নাগরিক সুবিধা, তবুও নামতার সিটি কর্পোরেশন। ঢাকার সঙ্গে যুক্ত হওয়া নতুন ওয়ার্ডগুলোর এমনই বেহাল দশা। গত কয়েক বছরে শুধুই মিলেছে জনপ্রতিনিধির আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। তবে স্থানীয় কাউন্সিলরের দাবি, অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় না করায় উন্নয়ন কাজ হাতে দিতে পারছেন না তারা। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট।
অতিবৃষ্টিতে নয়, শুষ্ক মৌসুমে সড়কে থাকে হাঁটু পানি, আর বৃষ্টি হলেই পানির নিচে হারিয়ে যায় 2017 সালে ইউনিয়ন ভেঙে সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া 54 নম্বর ওয়ার্ড। খানাখন্দে ঘেরা এটি তুরাগ এলাকার প্রধান সড়ক। তা নিয়ে দুর্ভোগ সাধারণ মানুষের। স্কুল থেকে অফিসগামী সবারই জন্য গলার কাটা এসব সড়ক। পাকা রাস্তা নাই, মাটির রাস্তা। আপনি দেখেন মাটির রাস্তা, নাগরিক কোনো সুযোগ সুবিধা আমাদের নাই। এই নাইগা সব পানি এই যে রাস্তার মাঝে জমে আছে এবং কি বৃষ্টি হইতেছে, এই পানি জমে রয়েছে। পাশি করেন, এটা যে সিটি কর্পোরেশন, এটার কোনো ইয়েই নেই। নতুন যুক্ত হওয়া সিটি কর্পোরেশনের অধিকাংশ সড়কই নেই পিচ ঢালাই, নেই সোয়ারেজ লাইন। প্রায় এই এলাকায় ঘটে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, দিনের বেলা চলাফেরা সম্ভব হলেও রাতে সড়ক বাতির অভাবে থাকতে হয় নিরাপত্তাহীনতায়। যে কোনো মুহূর্তে একটা লোকে হামলা করতে পারে, যে কোনো মুহূর্তে মানে ছিনতাই করতে পারে। দিনে হোক রাতে হোক পথ চলতে যদি সমস্যা হয়, তো এটা তো একটু আমাদের জন্য একটা অপমানজনক। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর দেখা পাওয়া যায় না জনপ্রতিনিধির। বরাবরই মিলেছে শুধুই আশ্বাস। তাই ক্ষুব্ধ স্থানীয়রা নিজেদের অর্থে অনেকেই সারছেন রাস্তার সংস্কারের কাজ। ভোটের সময় তো দেখি কত কাউন্সিলর আসে, রাস্তা হয়ে যেতেছে গা, এই হইতেছে এই হইতেছে। নিজস্ব অর্থায়নে জায়গায় জায়গায় সংস্কার করে আমরা এলাকা চলাচলের উপযুক্ত করে রাখছি। তবে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, টাকা ছাড় না হওয়ায় ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ। 4025 কোটি টাকা দিয়ে নতুন 18টি ওয়ার্ডের জন্য এই প্রকল্পের বাস্তবায়নটা আমরা হাতে নিতে পারিনি, কারণ আমাদের অর্থ মন্ত্রণালয়ের থেকে অর্থটা ছাড় হয়নি। নতুন যুক্ত হওয়া এসব এলাকার জন্ম ও মৃত্যু সনদ সহ বিভিন্ন প্রশাসনিক কাজেও দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। খাতা কলমে শুধু সিটি কর্পোরেশন, কিন্তু গত কয়েক বছরে ন্যূনতম উন্নয়নের ছোঁয়া লাগেনি এ এলাকায়। দিনের বেলায় খানাখন্দ সড়ক আর রাতের বেলায় ঘুটঘুটে অন্ধকার, এই নিয়ে এলাকার মানুষের বসবাস। সিটি কর্পোরেশনের আশ্বাস নয়, এ এলাকার স্থায়ী উন্নয়ন চায় এলাকাবাসী। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রূপনগরে খাল দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে খালের জায়গা দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি টিন শেড ঘর ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এগুলো খালের জায়গা দখল করে অবৈধভাবে তৈরি করা হয়েছিল। এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় 10 থেকে 15টি স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, আগে থেকে উচ্ছেদের বিষয়ে জানানো হয়নি তাদের। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, ওয়াকওয়ে, সাইকেল লেন ও সবুজায়নের আওতায় আনা হবে খালের দুপার। খালের ভরাট করা জায়গা উদ্ধার করা হবে বলেও জানান তিনি। বিশ্বকাপের খবর, রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন। এই মুহূর্তে ওমানের মাস্কাটে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, এশা যেটা বলছিলেন যে আজ শুরু হচ্ছে টাইগারদের বিশ্বকাপ মিশন, বাংলাদেশ কিন্তু রাতের ম্যাচটিতে মাঠে নামবে, তবে তার আগেই বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এবং সেই ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। আমরা জানি একটা বিশেষ পরিস্থিতির মধ্যে এবারে বিশ্বকাপ হচ্ছে। এর আগে কখনোই কোনো আইসিসি ইভেন্ট এরকম বায়োসিকিউরিটি এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু হয়নি, যার কারণে আমরা জানি প্রতিটা বিশ্বকাপের আগে উদ্বোধনী অনুষ্ঠানের ছোটোখাটো একটা আনুষ্ঠানিকতা কিন্তু আমরা দেখে থাকি। তবে এবার তেমন হয়তোবা কিছু দেখা যাবে না, যেটা আইসিসির মিডিয়া ম্যানেজার গতকাল আমাদের জানিয়েছিলেন যে হয়তোবা ওমানের ঐতিহ্য তুলে ধরার জন্য ছোটোখাটো কয়েকজনকে একটা ছোট একটা ডিসপ্লে হয়তোবা হতে পারে। এর বাইরে কিন্তু তেমন কোনো জাঁকজমক কোনো আয়োজন আমরা দেখব না, যেটা এর আগে 2011 বিশ্বকাপের কথা যদি বলতে হয় আমরা দেখেছিলাম, 2014 বিশ্বকাপে আমরা দেখেছিলাম, তেমন কিছু কিন্তু থাকছে না। এবার একটু বাংলাদেশের কথা বলতে চাই। গতকাল প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে দু দলই কিন্তু আসলে নিজেদের কথা বলেছে। একই সঙ্গে বাংলাদেশ দলের বর্তমান অবস্থা বলা যায় যে যেহেতু টানা দুটো ম্যাচ হেরেছে বাংলাদেশ, প্রস্তুতি ম্যাচ, কিছুটা হলেও কিন্তু ব্যাকফুটে আছে ক্রিকেটাররা, বা কিছুটা হলেও চাপে থেকে কিন্তু এই ম্যাচটাতে মাঠে নামবে। কিন্তু প্রতিপক্ষ যখন স্কটল্যান্ড, তখন কিন্তু বাংলাদেশকে ফেভারিট রাখতেই হবে বা ধরতেই হবে। বাংলাদেশ এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছিল স্কটল্যান্ডের সাথে, সেটাও প্রায় 1 দশক আগে। সে ম্যাচে যদিও ফলাফল পক্ষে ছিল না টাইগারদের, তবে গত 8, 9 বা 10 বছরে দু দলের কিন্তু অগ্রগতিটা যদি আমরা দেখি, সেটা কিন্তু একদমই বলা যায় উল্টো পথে গিয়েছে স্কটল্যান্ডের ক্রিকেট। তারা এখনও আইসিসির সহযোগী সদস্য। উল্টো দিকে বাংলাদেশ কিন্তু আমরা জানি গত কয়েক বছরের অগ্রযাত্রাটা কীভাবে বাংলাদেশ এগিয়েছে। তবে ফরম্যাটটা T20, এখানে এলিমেন্ট অফ সারপ্রাইজটা থাকে। এখানে শর্টার ফরম্যাটে কিন্তু আমরা জানি ছোট দলগুলোর একটা চমকে দেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকে, এবং তারা এটা আমরা সবসময় দেখে এসেছি। তো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হবে আসলে নিজেদের যে পারফরমেন্সের ধারা আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা ধরে রাখার। যদিও সেখানে ব্যাটসম্যানরা খারাপ করেছিল, তবে এবার খেলা হবে
হবে ট্রু উইকেট। আমরা গতকাল উইকেট দেখেছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম যে বেশ ভালো একটা উইকেট তৈরি হচ্ছে, যেখানে ব্যাটার বোলারদের জন্য সমান সুযোগ থাকবে এবং স্পিনিং উইকেটের অনেকের কথা বলেছিলেন ওয়ার্ল্ড কাপের উইকেট কেমন হবে। অন্তত এটা বলা যায় যে ওমানের উইকেটগুলো কিন্তু স্পিনিং উইকেট হচ্ছে না। আমরা যেভাবে দেখেছি উইকেটে আলামেরাত মাঠে 10টা উইকেট আছে, কোনো সবগুলোতে কিন্তু বলা যায় ঘাসে ঢাকা। তো যেই উইকেটে ঘাস থাকবে ডেফিনেটলি সেখানে বল স্পিন করার সুযোগ কিন্তু কম থাকবে। আরেকটা জিনিস জানাতে চাইবো এশা, আমাদের যেমন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার, আমাদের বিশ্বকাপ পরিকল্পনার বড় একটা অংশ জুড়ে আছেন সাকিব আল হাসান, ঠিক একইভাবে গত প্রায় 2 বছর ধরে রিচি বেনিংটন, যিনি টি-20 অলরাউন্ডার তালিকায় 3 নম্বরে আছেন গত প্রায় 2 বছরেরও সময় ধরে, তিনি কিন্তু একটা আসলে তাদের পরিকল্পনার বড় অংশ। তো ডেফিনেটলি লড়াইটা বাংলাদেশের জন্য সহজ হবে না, যেহেতু ফরম্যাটটা শর্টার। একই সঙ্গে বাংলাদেশকে যে তাদের যে প্ল্যানিংগুলো আছে সেগুলোর একদম পারফেক্ট এক্সিকিউশন করতে হবে। তা না হলে কিন্তু আমরা জানি যে তাদের পাওয়ার হিটিং অ্যাবিলিটি আছে, ইউরোপিয়ান দল তাদের আমরা আয়ারল্যান্ডেরও দেখেছিলাম যে প্রস্তুতি ম্যাচে তাদের পাওয়ার হিটিং অ্যাবিলিটি কেমন। আয়ারল্যান্ড স্কটল্যান্ডের মধ্যে কিন্তু আসলে খুব একটা পার্থক্য তেমন নেই। তার উপর স্কটল্যান্ড কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেছে। তো একটা ডেফিনেটলি একটা হার্ড টাইম হয়তো বা বাংলাদেশকে পেতে হতে পারে এই ম্যাচে। তারপরও ম্যাচ শুরু হলে হয়তো বা বাকিটা বলা যাবে। এখন পর্যন্ত ওমান থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। টি-20 বিশ্বকাপের সর্বশেষ খবর জানাচ্ছিলেন ওমানের মাস্কাট থেকে সহকর্মী সাজেদ মুস্তাহিদ। এবার থাকছে বাঘ শাবক জো বাইডেনের সংসার নিয়ে রিপোর্ট। চট্টগ্রাম চিড়িয়াখানায় বড় হচ্ছে বহুল আলোচিত এ বাঘ শাবকের পরিবার। সবশেষ এই পরিবারে এসেছে 2টি শাবক। এখন জো বাইডেনের 2 বোন থাকবে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এদিকে সারা দেশে বাঘের সংখ্যা কমলেও গত 5 বছরে চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিয়েছে 10টি বাঘের শাবক। শাখাউত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সদ্যজাত 2 বোনকে তখনও ওমের জন্য মা জয়া নিজের শরীরের মধ্যে রাখার চেষ্টা করছে, আর খাঁচার বাইরে থেকে বোনদের সাথে খুনসুটির চেষ্টা করছে বহুল আলোচিত বাঘ শাবক জো বাইডেন। ভালো খবর যে মা দুটাকে অ্যাকসেপ্ট করছে এবং এখন পর্যন্ত মায়ের সাথে আছে 2টা বোন এবং ভালো আছে। গত 5 বছরে চট্টগ্রাম চিড়িয়াখানায় 10টি বাঘ শাবকের জন্ম হয়েছে। মূলত 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে 33 লাখ টাকায় কিনে আনা বাঘ দম্পতি রাজপরী সংসারের প্রথম আসে জয়া, আর জয়ার পরিবারে প্রথম জন্ম নেয় জো বাইডেন। মা জয়া হিংস্র আচরণ করায় জো বাইডেন পালিত হয়েছিল চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার শুভর কাছে। পুরো প্রশাসন ডিপার্টমেন্টের থেকে খুবই আনন্দিত আমরা যে বাচ্চা দিছে, বাচ্চা বাড়তেছে, বাঘের সংখ্যা বাড়তেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারেই কমছে। তবে এক্ষেত্রে অনেকটা ভিন্ন চিত্র চট্টগ্রাম চিড়িয়াখানায়। নিয়মিত বিরতিতে এখানে বাচ্চা প্রসব করছে পরি, জয়া, শুভ্রা এবং করোনা নামের 4 বাঘিনী। 12টি বাঘের মধ্যে 6টি পূর্ণবয়স্ক এবং বাকি 6টি শাবক। সে যদি খাবার নিয়মিত না পায় সে কখনোই অ্যাকসেপ্ট করবে না এবং বাচ্চা দিতে চাবে না। 2 নম্বর হলো যে সিকিউরিটি, যে সে তার বাচ্চাটাকে যেখানে দিবে, যেখানে সে বাচ্চাটাকে রাখবে সেই জায়গা যাতে কোনোভাবে মানুষের এন্ট্রি না হয়। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে 12টি বাঘ এবং 1 জোড়া সিংহ সহ 64 প্রজাতির 620 ধরনের প্রাণী রয়েছে। এই সেই বাঘ শাবক জো বাইডেন, যেটি অন্তত 7 মাস প্রতিপালিত হয়েছিল মানুষের কাছে। এখন তার অস্থির পাইচারি, কারণ তার মা জয়ার সংসারে আসছে আরও 2টি কন্যা শাবক। তবে এখনও জো বাইডেনের সাথে তার বোনদের দেখা হয়নি। এক্ষেত্রে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে মায়ের আচরণ যদি পরিবর্তন না আসে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে জো বাইডেন তার সদ্যজাত 2 বোনের সাথে খেলতে পারবে এই চিড়িয়াখানায়। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কুমিল্লার পর সহিংসতা ছড়ায় অন্তত 15 জেলায়। প্রশাসন তৎপর না থাকায় সটকে পড়ে অপরাধীরা। অভিযোগ স্থানীয়দের। অস্থিরতা সৃষ্টির জন্য হামলা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1.5 বছর পর ক্লাসে ফিরলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। প্রথমবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিল 20টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।